টাকা তো আমার খেলনা নয় যে আমি শুধু শুধু বিলিয়ে দেব। আমি চুরি করিনি, আমি দস্তুর মতো টাকা ধার দিয়েছি। সাবাস সাবাস সাবাস, এই না আমার মামা। হ্যাঁ, পাঁচের গায়ে কয়েকটা শূন্য বসিয়ে সেই টাকা আদায় করতে তুমি দরিদ্র মানুষকে গৃহহারা সর্বহারা করেছো। মানুষ পেটের জ্বালায় রাতের অন্ধকারে চুরি করে, আর তুমি প্রকাশ্য দিবালোকে তুমি চুরি করছো। না না, এ পাপের পথ তুমি ত্যাগ করো মামা। তোমার কিসের অভাব? জীবনে তুমি বাকি কটা দিন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করো। চুপ কর, তোর কথা মতো আমি চলবো না। বরং তুই আমার বাড়িতে আছিস, আমার কথা মতো তোকে চলতে হবে। আমি হ্যাঁ তুই। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, বড় হয়ে তুই যে আমার বুকে ছোবল মারবি এ কথা আমি জানতে পারলে অনেক আগে থেকে এ বাড়ি থেকে বিদায় মামা, করে দিতাম। তুমি আমাকে ভুল বোঝো না মামা। সত্যি সত্যি আমি তোমার ভালো চাই, তোমার কোনোদিন কখন মন্দ হোক আমি এটা চাই না। কিন্তু চোখের সামনে তোমার এই মিথ্যাচার অনাচার আমি সহজে হজম করতে পারছি না। বেশ, তো সহ্য করতে যদি না পারিস তাহলে পত্র খোলাই আছে, এ বাড়ি থেকে তুই চলে যা। মামা তুমি আমাকে হ্যাঁ তোকে বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ, সামনে শত্রু রেখে পথ চলাটা নিরাপদ নয়, সেটা তুই মূর্খ না বুঝলেও আমি কিন্তু ভালোভাবে বুঝি। তাই তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমার পিছনে লাগতে এলে এ বাড়ির পাঁচ পাতি গুটিয়ে তোকে চলে যেতে হবে। মামা। হ্যাঁ, আমি ঢের ঢের মূর্খ দেখেছি বটে, আমি বাপের জন্মে তোর মতো এত বড় মূর্খ আমি দেখিনি, আমি দেখিনি। মানুষকে ভালোবাসা যদি মূর্খতার নামান্তর হয়, তাহলে আমি যুগ যুগ ধরে মূর্খ হয়ে থাকতে চাই। নিজের বুদ্ধিমত্তার পরিচয় আমি কাউকে দেব না। অপরকে বঞ্চনার সাগরে নিক্ষেপ করে এই সৌভাগ্যের স্বর্ণ শিখরে আমি অধিষ্ঠিত হতে পারবো না। ছোটবেলা থেকেই আমার বাবা মা মারা গেছে, আমি আমার মামার কাছে মানুষ হয়েছি। সেই পিতৃতুল্য মামা আমাকে চিনল না, আমাকে চিনতে পারলো না, আমাকে চিনতে পারলো না। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারি না। ও বন্ধু, মানুষের জন্যে মানুষের জন্যে কতদিন পরে সীমার বাড়িতে গেলাম। বরপণের বাকি কয়েক হাজার টাকার জন্যে সীমার শ্বশুর আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। আমি কত অনুরোধ করলাম, তবু হতভাগিনীকে একটাবার চোখের দেখাটা দেখতে দিলে না। আমার উপরে যদি এই দুর্ব্যবহার হয়, জানি না হতভাগিনীকে কত গঞ্জনা সহ্য করতে হচ্ছে। হয়তো চোখের জলে বুক ভাসিয়ে। পারবে না, সস্তা দুফোঁটার চোখের জল ফেলে তুমি আমার মন জয় করতে পারবে না দাদা। অজয়, এতদিন আমি তোমাকে বিশ্বাস করেছিলাম দাদা, কিন্তু এখন দেখছি তোমাকে বিশ্বাস করাটাই আমার মস্ত বড় ভুল হয়েছে। কেন ভাই? আমি তো তোর কোনো অবিশ্বাসের কাজ করিনি।
চুপ করো। আমার সরলতার সুযোগ নিয়ে তুমি যে এভাবে আমাকে ফাঁকি দেবে, কি বলছিস অজয়? আমি তোকে ফাঁকি দিয়েছি? এখনো তুমি মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে চাইছো দাদা? এমন ভাব দেখাচ্ছ যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না রে। বাহ, চমৎকার! এই না হলে অভিনেতা। কি বলবো তোমাকে আমি? তুমি যে এত বড় প্রতারক অজয়, তুমি অস্বীকার করতে পারো? বোনের বিয়ের অজুহাত দেখিয়ে সম্পত্তি বিক্রির টাকা তুমি আত্মসাৎ করো না? ওরে না 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 না, এ তো সম্পূর্ণ ভুল ধারণা। জানি না কেন তোর মনের মাঝে আজকে এত সন্দেহের কালো মেঘ জমেছে। তবে তুই তুই বিশ্বাস কর ভাই, আমি আমার নিজের জন্য একটা কানা করিও রাখিনি। আমি যদি আমার কথা ভাবতাম, তাহলে নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত করতে পারতাম না রে। এই তো সেই দিনের কথা। তোর তোর নিশ্চয়ই মনে আছে অজয়, তোর স্বর্গগত বৌদির উদ্দেশ্যে কত কাঁদছিলি। তোর শেষ পরীক্ষার আগে তোর স্বর্গত বৌদির সোনার বালা বিক্রি করে তোর শেষ পরীক্ষার ফিস জমা দিয়েছিলাম। তুই আমাকে ছোট্ট শিশুর মতো জড়িয়ে ধরে বলছিলি, বৌদির শেষ স্মৃতিচিহ্ন তুমি এভাবে নষ্ট করো না দাদা। আমি তোকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, তোর বৌদির ইচ্ছে ছিল তুই মানুষের মতো মানুষ হয়ে বংশের মুখ উজ্জ্বল করবি। আর আজ সেই অজয় তুই সেদিনের কথা এত সহজে ভুলে গেলি। তখন আমি বুঝিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি সেটা ছিল তোমার মস্ত বড় অভিনয়। অভিনয়? হ্যাঁ, যাতে চিরদিন আমি তোমার অনুগত হয়ে থাকি, তার জন্যই তুমি মিথ্যার আশ্রয় নিয়ে আমার কাছে তোমার ভাবমূর্তি উজ্জ্বল রাখতে চেয়েছিলে দাদা। এভাবে কাউকে বোকা বানিয়ে রাখা যায় না দাদা। ওরে, তোকে আমি কেমন করে বোঝাই বল? কোনোদিন কোনো খারাপ উদ্দেশ্য আমার মধ্যে ছিল না, আর আজও নেই। সেই ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তুই কাঁদলে আমি বুকে তুলে নিয়ে তোকে ঘুম পাড়িয়েছি। বল বল ভাই, সেই ভাই সেই দাদা তোর সঙ্গে আজকে বিশ্বাসঘাতকতা করতে পারে? থাক থাক, ছোট মুখে আর বড় কথা বলতে হবে না। তোমার মতো পয়লা নম্বরের ধাপ্পাবাজকে চিনতে আজ আমার এতটুকু ভুল হয়নি। ওরে চুপ কর চুপ কর, আর কত আঘাত তুই আমার দিবি? আমি তো রক্ত মাংসের মানুষ, এ প্রাণে আর কত ব্যথা সইব বল? তোর মুখে এই কথা শোনার আগে আমার যদি মৃত্যু হতো, তাহলে বলে শান্তি পেতাম। আমি ধাপ্পাবাজ, আমি মিথ্যাবাদী, আমি যতই চোখের জল ফেলো দাদা, আমার মনকে তুমি ভেজাতে পারবে না। আর আমি যখন জেনেছি, দেখ তো আমার এই মুখের দিকে আরেকবার ভালো করে তাকিয়ে দেখ তো, সত্যি সত্যি কি এই মুখে কোনো পাপের চিহ্ন দেখতে পাচ্ছিস? ওরে, সত্যি কি আমি ছলনার আশ্রয় নিয়ে তোকে ঠকিয়েছি? ওরে ওরে, অন্তরের অন্তঃস্থল থেকে যে চোখের জল বেরিয়ে আসছে, সে তো মিথ্যা বলবে না রে। বল না ভাই, সত্যি সত্যি কি আমি তোকে ফাঁকি দিয়েছি? 100 বার 1000 বার বলবো তুমি আমাকে বঞ্চনা করেছো। ও ভগবান, একটা বজ্র কি তোমার হাতে নেই? আমার মাথায় তুমি ছুঁড়ে মারো। এত বড় মিথ্যা অপবাদের পথটা নিয়ে আমি আর বাঁচতে চাই না। মৃত্যু দাও হে ভগবান, মৃত্যু দাও হে জগদীশ্বর, আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও।
নাকে কাঁদুনি আমার একেবারেই অসহ্য। এতদিন আমি অনেক সহ্য করেছি দাদা, কিন্তু আর নয়। তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, যদি নিজের ভালো চাও তো অনলকে বাড়ি থেকে বিদেয় করে দাও। অনলকে তাড়িয়ে দেবো? কেন দেবে না? তাদের সঙ্গে আমার কিসের সম্পর্ক? সম্পর্ক? ওরে, মানুষ দূরে থাকলে পর, আর কাছে থাকলে তো আপন হয় রে। ওসব আমার মনেই সয় না। আমি তো আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি তোমাকে দাদা, এই বাড়িতে তার কোনো ঠাঁই হবে না। আমার উপার্জনের পয়সা 12 জনে লুটে পুটে খাবে, এ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, কিছুতেই হতে দেব না আমি। বুঝলে না, আমাকে কেউ বুঝতে চাইলে না। আমি নাকি সম্পত্তি বিক্রির টাকা আত্মসাৎ করেছি। এত এত বড় নীচ আমাকে ভাবতে পারলে? উফ, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে যে ভাইকে আমি মানুষ করেছি, যে ভাইকে আমি সমাজে প্রতিষ্ঠা করেছি, হ্যাঁ, সেই ভাই আজ আমাকে, না না, সত্যি সত্যি এটাই 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 বোধহয় আমার পাওনা ছিল সংসারে। যারা বড্ড বেশি আশা করে তাদের বোধহয় এমনি করে কেঁদে ফিরে যেতে হয়। অনল, অনল তো কলকাতা থেকে ফিরেনি ভাই। একটা দারুণ সুখবর আছে দাদা। সুখবর? হ্যাঁ, সামনের মাসেই কলকাতাতে, দিল্লিতে এক্সিবিশন আছে, আর সেই প্রদর্শনীতে যোগ দেওয়ার জন্য অনলের নামে চিঠি এসছে। ক্লাবের ছেলেরা তো শুনে একদম আনন্দে হই হই করছে। মাস্টারমশাইয়ের তো আনন্দের সীমা নেই। কি আপনার আনন্দ হচ্ছে না? আনন্দ? হ্যাঁ, আনন্দ হচ্ছে ভাই কি? আরে আমার ভীষণ আনন্দ হচ্ছে। হতভাগাকে নিজের পায়ে দাঁড়াতে দেখলে আমি শান্তিতে মরতেও চাই। জানো জানো বিমল, ওর জন্য না আমার ভীষণ ভাবনা হয়। জানি দাদা, একটা পথের ছেলেকে। ওরে না না, ও কথা বলিস না। সে আমার ছোট ভাই, আমার স্নেহের ছোট ভাই। আমি তার দাদা। দাদা আপনি? স্বার্থপরতার করাল গাছে মানুষ যখন হারিয়ে ফেলে তার মূল্যবোধ, তখন সংসারের বুকে নেমে আসে বিষাদের কালো ছায়া। শান্তির স্বর্গ হয়ে ওঠে বাসের অযোগ্য। তবু তবু কিছু কিছু মানুষ আশা নিয়ে বাঁচতে চায়, নইলে সংসারের মাঝে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কি ব্যাপার বলুন তো, আপনি এমন করে কথা বলছেন কেন? কেউ আঘাত করেছে দাদা আপনাকে? আঘাত? না, আমাকে আবার কে আঘাত করবে বল? আপনি অস্বীকার করতে চাইলেও আপনার চোখের জলই তা প্রমাণ করে দিচ্ছে। বলুন না দাদা, কেউ আপনাকে আঘাত করেছে মনে হয়? আমি অনলের বন্ধু, এ বাড়িতে অনেক দিন আসা যাওয়া করছি, আপনাকেও তো দেখেছি, কিন্তু কই আগে তো এভাবে আপনাকে কোনোদিন বিচলিত হতে দেখিনি। বলুন না দাদা, কে আপনাকে আঘাত করেছে? বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। শুধু এইটুকুন জেনে রাখ বিমল, প্রদীপে যতক্ষণ তেল থাকে ততক্ষণ সে মন্দিরের শোভা বর্ধন করে। তারপর সেই মাটির প্রদীপের স্থান হয় আবর্জনার অন্ধকারে। একদিন সংসারে যে আলো জ্বেলেছিল তারও একরাশ অন্ধকারে হারিয়ে যেতে হয়। মানুষের পরিণতিও তাই। মাটির প্রদীপে আর মানুষের মধ্যে কোনো তফাৎ নেই রে, কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। আমিও কম আশ্চর্য হইনি বিমল। কলকাতায় আমি কোনো সুযোগ পেলাম না, অথচ দিল্লিতে সব শুনেছি। হ্যাঁ, মাস্টারমশাইয়ের সঙ্গে পথে দেখা হতে সব বললেন। আমি অবাক হচ্ছি বিমল, মাস্টারমশাই আমার আঁকা ছবিগুলো দিল্লিতে পাঠালেন, অথচ আমার কাছে একদিনের জন্য প্রকাশ করেননি। আরে ছাই, আমিও আগে জানতাম, চিঠি পড়েই তো সব জানতে পারলাম। না রে, আর নয়,
এখন আমি চলি। সে কি এরই মধ্যে চলে যাবি? কি করব বল, আর কদিন পরে যখন বিরহের ব্যথা সইতে হবে, তখন আজ থেকেই। কি ব্যাপার বলতো, হঠাৎ এই সমস্ত বিচ্ছেদের কথা উঠলো কি করে? বারে, এটাই তো সত্যি। আজ তুই যত সহজে বন্ধু বলে ভাবতে পারছিস, তোর যেদিন নাম যশ খ্যাতি হবে, সেদিন বন্ধু বলে ভাবা তো দূরের কথা, আমাকে দেখলে হয়তো তোর ঘৃণায় মুখ ফিরিয়ে নিবি। এই খবরদার বলছি, একদম এজন্য কথা বলবি না। বাজে কথা বললে কিন্তু আমি ভীষণ রেগে যাব। বারে, সত্যি কথা বললে। না, সত্যি নয়। মানুষ বড় হলেই বুঝি তার মনুষ্যত্ব লোপ পেয়ে যায়? না রে না, আমার দাদা আমাকে সে শিক্ষা দেয়নি। অনল, আমার দাদা কি বলে জানিস? কি বলে? আকাশের মতো উদারতা আর মাটির মতো সহিষ্ণুতা যার আছে, তার এ জীবনে হারাবার কিছু নেই। অনল, সত্যি তোর দাদার মতো মানুষ এ যুগে খুব বিরল রে। তাহলে বল, সেই দাদার ভাই হয়ে আমি কাউকে পর করতে পারি? দাদা নিজেকে দিয়ে প্রমাণ করে দিয়েছে, জীবন মানে শুধু সুখ নয়। আর এটাও সত্যি, অন্তর যার কলুষিত, সে কখনো সুখী হতে পারে না। অনল, তাই তাই আমিও দাদার মতো বলি, কি বলিস? উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অনল, বাবা, তুমি স্বর্গ থেকে কটাক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো। কি বলছো বাবা? আমি তোমার সুনামের বংশে কলঙ্কের কালি মাখিয়ে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। আমি তোমার কুলাঙ্গার সন্তান, আমি তোমার কুলাঙ্গার সন্তান। কার সঙ্গে কথা বলছিস রে বাদল? একই, কেউ তো এখানে নাই, তাহলে তুই এতক্ষণ? মনের সঙ্গে বোঝাপড়া করছিলাম ওস্তাদ, কিন্তু কিন্তু পারলাম না। আমার এই অশান্ত হৃদয়টাকে আমি কিছুতেই শান্ত করতে পারলাম না। বাদল, আচ্ছা আচ্ছা ওস্তাদ, আমি শত চেষ্টা করেও আমার এই অতীতকে আমার এই মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি তো সব কিছু ভুলে থাকতে চাই, অথচ অথচ আমি পারবি না রে, পারবি না। ওস্তাদ, তুই যে আমার মতো ভদ্রলোকের সন্তান। না না, ওই ভদ্র কথাটা মুখে উচ্চারণ করো না। দিনের শেষে রবি যেমন অস্ত যায়, পৃথিবীতে নেমে আসে রাত্রির অন্ধকার, আমিও তেমনি। আবার এক রাস যন্ত্রণা, এক বুক হাহাকার, দীর্ঘশ্বাস, বুক ফাটা দীর্ঘশ্বাস। বাদল, আমি আমি বোধহয় পাগল হয়ে যাব, আমি বোধহয় পাগল হয়ে যাব। এমন করিসনি বাদল, এমন করিসনি। মনটাকে একটু তুই শক্ত কর। পারছি না, আমি যা শান্ত করতে পারছি না ওস্তাদ। আমার এই অবুঝ মনটাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। স্বপ্নের কাজল চোখে পড়ে এই পৃথিবীতে আমি মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম, তারপর আর সেই স্বপ্ন, আমার স্বপ্নেও সব শূন্যে মিলিয়ে গেল। আর আমি এই আবর্জনার অন্ধকারে বাদল, হারিয়ে গেলাম। চাঁদ, আকাশ, মাটি, মানুষ আমার এই জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। বাদল, কলেজ লাইফে যে ছেলেটা স্বপ্ন দেখতো, লেখাপড়া শিখে
খুব বড় চাকরি করবে, অনেক টাকা রোজগার করবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, একমাত্র বোনের ভালো করে বিয়ে দেবে। তারপর 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 সে তার প্রিয়তমাকে নিয়ে সুখের নীড় বাঁধবে। কিন্তু হলো না, হলো না। এই ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো ছেঁড়া কাগজের মতো মূল্যহীন হয়ে গেল। বাদল, সে নির্বোধ জানতো না তার মতো লক্ষ লক্ষ অনার্স গ্র্যাজুয়েট এই সরকারের উদাসীনতায় কুকুর ছাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাদল, তোর দুঃখ আমি বুঝি রে বাদল, আমি বুঝি। আমি যে বড় অসহায়, আমার যে কিছু করার নাই। আমি জানি ওস্তাদ, তুমি যে আমাকে খুব বড্ড ভালোবাসো। আমি দেখেছি, আমার চোখের জল দেখলে তোমার দু চোখেও জল আসে। শুধু শুধু তুমি যে আমাকে খুব বড্ড বেশি ভালোবেসে ফেলেছো ওস্তাদ। হ্যাঁ রে হ্যাঁ, যে যন্ত্রণা আমি দিবারাত্রি ভোগ করছি, সেই যন্ত্রণা যে তোকে ভোগ করতে হচ্ছে, তা দেখে আমার চোখে জল বেরিয়ে আসছে রে, জল বেরিয়ে আসছে। ওস্তাদ তুমিও আমার বাইরেরটা আমার আসল পরিচয় নয় রে। আজ আমি এই শহরের একটা নাম করা গুন্ডা। ওস্তাদ লোকে আমার নাম শুনলে ভয়ে কাঁপে। কিন্তু বলছো ওস্তাদ? কিন্তু কেন কেন আমি সমাজ বিরোধী গুন্ডা হলাম? আর আর পাঁচটা মানুষের মতো আমিও সৎভাবে বাঁচতে চেয়েছিলাম। কি বলছো ওস্তাদ? আমারও সৎ স্বপ্ন সবই ছিল, দিলে না। আমাদের এই নিষ্ঠুর সমাজ আমাকে সৎভাবে বাঁচতে দিল না। কি বলছো ওস্তাদ? হে কত ভাগ্যের জীবন বেদনা। বহু বছর আগে একটা সুন্দর সংসার ছিল, আর আমার চোখের